আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। এদিকে আজ শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে আনার ঘোষণা দেয়। দেশের এই অস্থিতিশীল পরিবেশ ডক্টর ইউনূস সামাল না দিতে পারায় শেখ হাসিনার কপাল খুলে। অন্যদিকে দেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি চলছে। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। ইউনূস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না। ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসেবে। সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে আওয়ামী লীগের গোপন মিটিং থেকে। ওই অনলাইন মিটিংয়ে আবু সালেক নামের একজনকে বলতে শোনা যায় 40 থেকে 50 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভেতরে, যেখানে সাধারণ পোশাকে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ সদস্যরা ঢুকে পড়েছে। ছাত্রলীগের কর্মী ছাত্রদের ভিতর ড্রেস পরে ঢুকে গেছি, 40-50 জন ঢুকে দিচ্ছি আমরা। আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী। সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো চুবল মারবে। ইতিমধ্যেই তারা চুবল মারতে শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখন শেখ হাসিনাকে দেশে আনার ঘোষণা দিচ্ছে। অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে রাজপথে নেমে আন্দোলন করতেছে। আপনারা জানেন গত একদিন আগের একটি ঘটনা, মানে বিমান দুর্ঘটনার বিষয়ে অনেক উপদেষ্টার পদত্যাগ অনেকে চেয়েছে। আবার গতকালকে সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা ঢুকে আসিফ নজরুল, আরও যে শিক্ষা উপদেষ্টা, তাদেরকে কিন্তু ঘেরাও করে রেখেছিল। দর্শক শ্রোতা, দেশের এই উত্তাল পরিবেশ নিয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফিরানো বা ডক্টর ইউনূসের প্রভাব, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে ধারাবাহিকই তুলে ধরবো। সর্বশেষ ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে, শেখ হাসিনা কিভাবে দেশে আসবে এবং আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটা তারা কিভাবে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই। আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো কথা হলো না তো? আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে 2:30-3টা ওই সময়টাতে অবশ্যই না। তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকম ভাবে এফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? না, সেটা সরকার বিবেচনা করবে। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার সুযোগ আছে? আপনি কি মানে এখানে কোন রকমের, এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। জাতি জাগ্রত হয়েছে, অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেরই ভুল ধারণা ভেঙেছে। অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন, তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি। আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা, ক্ষমতার অপব্যবহার করা, রাজনৈতিক দল গঠন করা, এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি। ইউনূস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনূস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক, আপনারা সমবেথী নন, আপনারা নির্মম, নৃশংস, বর্বরোচিত আচরণ করার মানুষ। অপেক্ষা করুন না, স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস বংদের আসল স্বরূপ বুঝতে
বেশি সময় লাগলো না। যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন, কিছু জ্ঞান পাপীরাও, তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে। রক্ষা হবে না কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো সোয়াত বাহিনী, কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না। সে সময় খুব দূরে না। বাঙালি জাগ্রত হন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন হেডা হেডা শালার পুত। এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো, অসংখ্য শিক্ষার্থী নিহত হলো, অসংখ্য আহত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সুদখোর ইউনূস, সুদের ব্যবসায়ী ইউনূস, মানে কত বড় বদমাইশ, কত বড় লম্পট, কত বড় বেহায়া, তাকে না দেখলে, তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার উপদেষ্টারা 3 লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 30 লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয়। ইউনূস 10 মাসে 11 বার বিদেশ সফর করে সরকারের টাকায়। এই উপদেষ্টা এইটা করতেছে, ওইটা করতেছে। তাদের যে পুষা রাজনৈতিক সংগঠন কিংস পার্টি, এনসিপি, তাদের এই সাজোয়া জান দিয়ে প্রটোকল দেওয়া লাগে। এখানে কি টাকা লাগে না? এখানে কি বাগনাস নাকি টাকা লাগে না? পয়সা খরচ হয় না? অথচ এই যে হতাহত শিক্ষার্থী, যারা মাইলস্টোনের নিষ্পাপ শিশু, এদের চিকিৎসার ব্যয় মেটানোর জন্য প্রধান উপদেষ্টা সুদের ব্যবসায়ী, সে যে আন্তর্জাতিক লেভেলের সুদখোর, সেদের সুদ ছাড়া কিছু বুঝে না, সে এই সুদ মানে জনগণের কাছ থেকে টাকা চেয়ে ফেসবুকে তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে। আবার কিছুক্ষণ পর স্ট্যাটাস বিতর্ক দেখার পর সে ডিলিট করে দিছে। বিবিসিতে নিউজ করছে, বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বরে সোনালী ব্যাংক, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা। চিন্তা করেন, রাষ্ট্রের সব কাজ চলতেছে, বাটপারে, চিটারি, চুরি, চামারি, ডাকাতি সবকিছু চলতেছে, বিদেশ সফর চলতেছে, উপদেষ্টাদের বিলাসিতা চলতেছে, সমন্বয়কদের বিলাসিতা চলতেছে, ফকিন্দির বাচ্চারা এখন প্রাইভেট কার দিয়ে ঘুরে, সব চলে। অথচ যারা নিষ্পাপ শিশু, যাদের কোনো ভুল ছিল না, অন্যায় ছিল না, দোষ ছিল না, এদের চিকিৎসার লাইগা হাত পাততে হয় জনগণের কাছে। জনগণ কেন টাকা দিবে? কি বলবেন বলেন? কি বলবেন এদেরকে বলেন? আপনারা বিচার করেন দর্শক, আপনারাই বলেন কি বলা উচিত এদেরকে। এরপর এই যে হতাহতের ঘটনা দেখার পর ভারতের কেন্দ্রীয় সরকার তারা একটা বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য একটা বার্তা দিয়েছে। তারা বিশেষজ্ঞ নার্স, চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম এই হতাহতদের জন্য পাঠানোর একটা ঘোষণা দিয়েছে। আমার কথা হচ্ছে, চিকিৎসা সরঞ্জাম আসবে লাহোর থেকে, করাচি থেকে, তুর্কি থেকে, ইউএস থেকে, কেন দিল্লি থেকে আসবে ভাই? কেন? দিল্লির কি ঠেকা পড়ছে ভাই? সকাল বিকাল মার্চ টু দিল্লি, মার্চ টু ত্রিপুরা, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন সবার হেডা। দেশটারে কই নিয়ে গেছে আপনারা চিন্তা করছেন? এই যে হতাহতের ঘটনায় যখন সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলে গেল, তখন যে কি বেধড়ক পিটাইছে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে মারা গেছে একটা শিক্ষার্থী। এবং সেখানে ছাত্রলীগকে টেক দেওয়া হচ্ছে, ছাত্রলীগ নাকি সেই প্রোগ্রামে ঢুকা বিশৃঙ্খলা করছে। তোরাই বলিস ছাত্রলীগ দেশে নাই, আওয়ামী লীগ দেশে নাই, দেশ থেকে পালাইছে, তাহলে এখন ছাত্রলীগ কোত্থেকে আসলো? কি লেভেলে ডাবল স্ট্যান্ডার্ড। আবার এখানে বিএনপি, মাজা ভাঙা ধন ভাঙা দল বিএনপি, এখানে আবার ছাত্রলীগের হামলার দাবিতে সচিবালয়ে এখানে মিছিল করছে রাতের বেলা। গুলিস্তান পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল করছে। মানে চিন্তা করেন কত বড় বদমাইশারা। এতগুলা প্রাণ নিষ্পাপ শিশু হাসপাতালে বেডে কাতরাইতেছে, এদের চিকিৎসা ব্যবস্থা বন্দোবস্ত না করা বাদ দিয়ে এরা এখন আওয়ামী লীগের প্রসঙ্গটা আওয়ামী লীগকে নিয়ে মিছিল দিতেছে, বিক্ষোভ মিছিল। বিএনপি কত বড় বাস্টার, আপনার জাস্ট থিঙ্কিং। মজার একটা বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য সেখানে তার বিচিতে নাকি আঘাত আনছে, তার বিচি নিয়ে এসে অনেক বেশি মানে কষ্ট পাইছে। ভিডিওটা আমি দেখছিলাম আর হাসতেছিলাম। আমার কথা হচ্ছে, এখন কারো আরশ কাঁপে না, এখন কারো আসমান কাঁপে না। এখন আর ইউনূসের 3 পিলার, চমক, চমলক্ষ, ফারিয়া, সাদিয়া, আইমান, কষ্টাদেশ মোটাদারে বলা হয়, এদের কি এখন আসমান কাঁপে না, জমিন কাঁপে না, খুদের আরশ কাঁপে না? বদমাইশের বাচ্চারা একটা পরিকল্পিত ভাবে দেশটা ধ্বংস করে দিয়েছে। এতগুলা শিশুর প্রাণ গেল, এদের পক্ষে কথা না বলে তথাকথিত বদমাইশের বাচ্চারা এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে। মানে এরা কত বড় বদমাইশ, মানে কি বলবো এদেরকে? আসলে বদমাইশের কোনো সংজ্ঞা এদেরকে দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না। সব থেকে যে চাঞ্চল্যকর ঘটনা আমি আপনাদের সাথে এখন বলবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস তার যমুনা যে বাসভবন, সেখান থেকে পালিয়ে তিনি সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। তিনি তার জীবন নাশের হুমকি পাচ্ছেন হয়তোবা, বা তিনি তার জীবন নাশের একটা সংখ্যা তার মধ্যে সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দেখবেন ডান্ডি ফটাস অর্থাৎ দেশ থেকে পালাইছে। সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে।
প্রিয় দর্শক, আজকের বাংলাদেশের যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি, সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন। ওই মিটিং এ তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা, এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন। আমি সেই ভিডিওটি আপনাদের সামনে কিছুটা শেয়ার করব এখন। সচিবালয়ের ভিতরে আমাদের শিক্ষার্থীরা অবস্থান করছে, আপনার তরফ থেকে বলেন যারা ঢাকাতে আছে সবাই যেন এই আন্দোলনের সাথে আমরা যাতে একত্রতা প্রকাশ করি, মানে ঘোষণা করি যে তাদের আন্দোলন সঠিক, এবং যারা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা ভবনের যে আপনার শিক্ষা বোর্ডের যে ডিরেক্টর আছে। কি বুঝলেন এবার? বিএনপি জামায়াতের নেতারা কি বুঝলেন? আপনাদের জন্য কিন্তু এখন রেডি হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের পরিকল্পনা আজকে সচিবালয় তারা ঢুকিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে উৎসাহিত করেছে। তারা যে কি কাজ করেছে এই গোপন ভিডিও শোনার পরে কিছু বুঝতে পারছেন, নাকি বসে বসে শুধু রঙ্গিলা গান শুনছেন? রঙ্গিলা গান কিন্তু ছুটিয়ে দিবে আওয়ামী লীগ। আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না, সব মাটির নিচে নিয়ে যাবে। তাই বড় বড় মানে রাঘব বোয়ালরা যে হইচই করছেন, নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন, দেশের খবর রাখেন কিনা? দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সুরাই লীগ, টুকাই লীগ, তারা যে কি পরিকল্পনা করতেছে একটু ভিডিও আপনাদেরকে শুনাইলাম। যদি আপনাদের কানে আমাদের কথাগুলা যায় তাহলে কিছুটা এইগুলাকে কাজে লাগানোর চেষ্টা করেন, ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেন, নতুবা সবাইকে কিন্তু বিপদে আওয়ামী লীগ ফালাতে কোনো দ্বিধা করবে না। ইতিমধ্যে গোপালগঞ্জের পরিবেশ দেখতে পেয়েছেন তো, তারা কিভাবে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে একসাথে হয়ে তারা কিন্তু তাদের দলের জন্য, তারা নেত্রীর জন্য 5টার জীবন কিন্তু চলে গেছে। এরকম ওরা কিন্তু ডিটারমাইন্ড, ওরা কিন্তু খুবই দলের জন্য, নেত্রীর জন্য, তাদের নেতার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে। আপনারা যারা পারেন না তারা কিন্তু হেরে যাবেন এদের কাছে। তবে আমরা আশা করি যে আপনাদেরকে সবসময় আমরা জাগ্রত রাখার জন্য কথা বলি, জাগ্রত রাখার জন্য কথা শোনাই। তাই এই কথাগুলা থেকে আমরা আশা করি যে আপনারা নিজেরা জাগ্রত হবেন, নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবেন। আজকে ছাত্রলীগের ছেলেদেরকে যখন ওখানে ধরে ফেলেছে পুলিশে, এরপরে একটি ছেলে কি বলছে আপনাদেরকে আরেকটি রেকর্ড এখন আমি শোনাচ্ছি একটু। উত্তরা ঘটনার পর অভূতপূর্ব জাতীয় ঐক্য দেখলো জাতি। সরকার বেকায়দায় করেছে, কারণ উত্তরা ঘটনাকে পুঁজি করে, মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনাকে পুঁজি করে পরাজিত শক্তি, পালাতক শক্তি আওয়ামী লীগ নানান গুজব ছড়াচ্ছিল, দেশে একটা অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করছিল। ছাত্রলীগের লোকজন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমে গিয়েছিল, স্যাবোটাজ করার চেষ্টা করছিল। পরিস্থিতি টের পেয়ে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে নানান বিষয়ে কথা হয়েছে, অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আলাপ আলোচনা শেষে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এর মানে সমগ্র জাতিকে এই ছবি তোলার মাধ্যমে মেসেজ দিয়েছেন, বিএনপি জামাত যতই ঝগড়া করুক, আওয়ামী লীগ বিরোধিতার জায়গায়, ফেসিবাদের কোনো জায়গা, আওয়ামী লীগদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। এই বিষয়ে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সবাই একমত। আর এই 4 দল একমত থাকলে এই 4 দলের আন্ডারে সবাই এসে যায়। এটাই হচ্ছে মৌলিক দল। যদিও অনেকে মানতে পারছেন না, সহ্য করতে পারছেন না। বিশেষ করে এই বৈঠকে এনসিপির অংশগ্রহণ এবং এনসিপির নেতৃবৃন্দের বডি ল্যাঙ্গুয়েজ এটা তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এটা প্রমাণ করে যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে, এনসিপিকে অনেকে হিংসা করছে। যেমন অনেকে বলছে যে এদের তো রেজিস্ট্রেশন নাই, এদেরকে ডাকা হচ্ছে কেন? আচ্ছা, রেজিস্ট্রেশন এই জিনিসটা একটা ফালতু জিনিস, আর রেজিস্ট্রেশন নাই এই প্রশ্ন অবান্তর প্রশ্ন। এখানে মূল হচ্ছে যে সে কত % জনগণের প্রতিনিধিত্ব করে এবং সমাজের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা করতে তার ভূমিকা রাখার মতো ক্যাপাসিটি আছে কিনা, সোসাইটিতে তার তাসির আছে কিনা, ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাসিটি তার কতটুকু আছে, এইটা হচ্ছে মৌলিক মানদণ্ড। তো এই জায়গায় অবশ্যই এনসিপি এগিয়ে আছে, কোনো সন্দেহ নাই। তাদের মারাত্মক সোশ্যাল ক্যাপিটাল আছে, তাদের তাসির আছে, তাদের প্রভাব আছে, তো তাদের কেন ডাকবে না? এই প্রশ্ন যারা করছেন তারা একটু পিছনে ফিরে সেনাপ্রধান হাসিনা পালানোর পর রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, সেখানে আমিরে জামাতকে বা জামাতকে সবার আগে ডেকেছেন বা তার কথা আগে বলেছেন। জামাত তো তখন নিষিদ্ধ দল, রেজিস্ট্রেশন ছিল না, এবং জামাত রেজিস্ট্রেশন পেয়েছে এই কিছুদিন আগে।
তার আগে 8 মাস 9 মাস রেজিস্ট্রেশন ছাড়াই জামাত সব জায়গায় গুরুত্ব পেত না? এটা নিয়ে আপনি আপত্তি করাটা কি যৌক্তিক ছিল? না, কারণ কি জামাত বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা বর্তমানে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অতএব তাদের নিবন্ধন থাকুক বা না থাকুক তাদেরকে ডাকতে হবে, এটা বাস্তবতা, রিয়ালিটি। এনসিপির ক্ষেত্রে সেম, এনসিপি নিবন্ধন থাকুক বা না থাকুক ওটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে তাদের তাসির আছে। হাসনাত সাবজিস্তান নাহিদরা যে কি পারেন এটা আপনারা জানেন না? এরা যে গোপালগঞ্জ, এরা জিয়াউর রহমান পারেন, এরশাদ পারেনি, ওই কাজ যে গোপালগঞ্জে যে হাসনাতটা করে এসেছে এটা আপনি দেখেছেন না? অতএব যে কোনো ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এনসিপির ছেলেদের যে সক্ষমতা এটা অনেক বড়, অর্থাৎ তাদেরকে ডাকতেই হবে, হিংসা করে কোনো লাভ নেই। আর এই যে এনসিপি কে হিংসা করছে এটা প্রমাণ যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে, অনেকেই তাদেরকে সহ্য করতে পারছে, অনেকে তাদেরকে শত্রু মনে করছে, চ্যালেঞ্জ মনে করছে, পথের কাটা মনে করছে, তাদের যে খাওয়া খাওয়ির রাজনীতি তাতে বাধা মনে করছে। এটা হচ্ছে প্রমাণ। গোপালগঞ্জের গণহত্যা ব্যাপারগুলো ধামাচাপা দেওয়ার জন্য মাইলস্টোন কলেজের এই ট্র্যাজেডি নাকি কাকতালীয় ভাবে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। মাইলস্টোন কলেজের এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু গোপালগঞ্জের গণহত্যা এবং গণগ্রেপ্তারের বিষয়টি একেবারে মানুষের আলোচনা বাহিরে চলে যায়। এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা এবং লাশের সংখ্যার বিষয়টি। এখন কি এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে আরেকটি বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে? গতকালকে কিন্তু মিরপুরের শেওড়াপাড়ায় বিশাল একটি ভবনে আগুন লেগেছিল, কিন্তু সেই বিষয়টি মিডিয়াতে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তবুও কিন্তু টক অফ দ্য কান্ট্রি ছিল মাইলস্টোন কলেজের ব্যাপারটি এবং লাশের সংখ্যা ব্যাপারটি। এখন এই বিষয়টা থেকে মানুষের মোট এবং মাইন্ড অন্যদিকে নিয়ে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে এই যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা দেশের মধ্যে সচিবালয়ের বিষয়ে বা অন্যদিকে এই বিমান দুর্ঘটনার পর যে অনেক প্রতিবাদ, অনেক আন্দোলন হচ্ছে, এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।